ভারতবর্ষের অবিসংবাদিত মুসলিম বুদ্ধিজীবী জনাব আল্লামা শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই এবং তার আগে পরে আরও বিভিন্ন বুদ্ধিজীবীরা, আমি শুধু ওনার নাম নিয়েছি, ওনাদের বক্তব্যটা ছিল মাঝামাঝি। এটা আমি আল হুমায়রা মাদ্রাসার এই তাদের যে শিক্ষা কারিকুলাম, শিক্ষা কার্যক্রম, তাদের যে দর্শন, তাদের যে আদর্শ, এটা বোঝার জন্যই এই কথাটা বলছি। নিশ্চয়ই এখানে দুস্তুরি থাকতে পারে, সমালোচনাও এখানে নাই তা না, ব্যর্থতাও থাকতে পারে, এখানে সীমাবদ্ধতা থাকতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল ব্যর্থতা, ভুল ত্রুটি কাটিয়ে উঠে এটাকে আরও ভালো পদ্ধতিতে পরিচালিত করার তৌফিক দান করুন। সম্মানিত পরিচালক বৃন্দকে, অভিভাবকদেরকে, শিক্ষক আমার ছাত্রদেরকে, শিক্ষিকা আমার ছাত্রীদেরকে। তবে তার মূল যে থিমটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাদ্রাসা হওয়া সত্ত্বেও এখানে আধুনিকতার সমন্বয় রয়েছে। এটা ছিল একটা মাঝামাঝি পন্থা, মানে আমরা আধুনিকতাকে আমরা পুরোপুরি অস্বীকারও করব না, আবার নিজেদেরকে আধুনিকতার মধ্যে আমরা বিলীন করে দেব না। আমরা বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার উপর আমরা সন্তুষ্ট না। বাংলাদেশে যে সেকুলার শিক্ষা ব্যবস্থা চলতেছে বিগত আওয়ামী লীগের আমলে, বিগত 16 বৎসর আমাদের চোখের সামনে আমরা রাজনৈতিক ফেসিজমের কথা বলি, কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক ফেসিজম ছাড়াও কালচারাল যে ফেসিজম তৈরি করেছিল এবং একাডেমিক যে ফেসিজম তৈরি করেছিল, আগেও যে খুব ভালো ছিলাম তা না, তবে মন্দের ভালো আমরা কিছুটা ছিলাম। যেমন ধরুন আগের সিলেবাসে একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি অর্থনীতির শিক্ষক এবং সে ইসলামী অর্থনীতির বইয়ের পাশাপাশি আমরা ছাত্রদেরকে একটা কম্পেয়ার ইসলামী অর্থনীতি বোঝানোর জন্য, তুলনামূলক অর্থনীতি বোঝানোর জন্য স্কুলে 10ম শ্রেণীর এই বইটা আমরা পড়াতাম এবং ইন্টারে যেই অর্থনীতি এটাও আমরা ছাত্রদেরকে আমরা আংশিক এটা পড়াতাম। আগের আমলে একদম শুরুতে অর্থনীতির শুধু দুইটা দিক আলোচনা হতো, একটা সমাজবাদী আর একটা পুঁজিবাদী, দুইটাও বেশি আলোচনা করা হতো। পরে এসে ইসলামী অর্থনীতির একটা আলোচনা সংযুক্ত হয়েছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে সিলেবাস থেকে পুঁজিবাদী অর্থনীতি এবং কমিউনিস্ট অর্থনীতির এই দুটোর বিপরীত আরেকটা যে ইসলামী অর্থনীতি, যেটা বিগত 4 দলীয় আমল সময় ছিল সিলেবাসের অন্তর্ভুক্ত, এটাকে তারা স্কিপ করে দিল, এটাকে তারা ওখান থেকে সরিয়ে ফেলল। এরকম আরও অনেক অসংখ্য উদাহরণ। অর্থাৎ পুরো একটা ভারতীয় একটা সেকুলারিজমের আধিপত্য, হেজুমনি প্রতিষ্ঠিত হয়ে গেল আমাদের কালচারে, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষার মধ্যে। তো এটা ছিল একেবারে সেকুলারিজমের বর্বর, সেকুলারিজমের ধর্মনিরপেক্ষবাদের একেবারে সবচেয়ে হিংস্র চর্চা ছিল আওয়ামী লীগের আমলে। এর আগেও সেকুলারিজম ছিল, আমরা আগের ব্যবস্থাকে আমরা ভালো মনে করি না। আমরা তো আওয়ামী লীগের আমল বলি, তার আগের আমল বলি, আর বর্তমান আমল বলি। হয়তো বর্তমানে মন্দের ভালো একটা অবস্থায় আমরা আছি, মন্দের ভালো, বা আওয়ামী লীগের আমলে আমরা মন্দের ভালো ছিলাম, কিন্তু সবটুকু মিলেলে এটা টোটাল একটা লিবারাল ব্যবস্থা, এটার সাথে কখনো ইসলাম সমন্বয় করতে পারে না। আর তার বিপরীত এখনো পর্যন্ত আমাদের অনেকগুলো মাদ্রাসাতে বাংলাকে অবজ্ঞা করে, ইংরেজিকে অবজ্ঞা করে। আমার মহতরম মুরব্বী ওনার মেয়ের কথা বলেছেন, আমিও আমার মেয়েকে দাওরা পাশ করিয়েছি, আয়েশাকে, সে এখন সৌদি আরব আছে। এবং এই আমাদের চট্টগ্রামের একটি খুব মানসম্মত এবং খুব পর্দা এবং তাকওয়াসম্পন্ন একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমি তাকে মেট্রিক থেকে তাকে পরীক্ষা দিয়েছি। তারপরে সে যখন ইন্টার যখন উঠে পুরো পর্দার পরিবেশে আমাদের ঘরে টিচাররা ছিল, এবং যে আমি একজন টিচারের নাম বলতে চাই, সেই হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছিল, ত্রয়ী ইসলাম গ্রহণ করে তিনি ইসলামের দিকে ধাবিত হন। এবং শুধু ইসলামের দিকে আসছেন তা না, তিনি আমাদের হাজার হাজার প্র্যাকটিসিং মুসলিম শিক্ষিত মেয়েদের চেয়েও আমার এই বোনটা অনেক বেশি পায়েস্ট, অনেক বেশি তিনি মুত্তাকি, অনেক বেশি দিনদার। এবং তিনি চট্টগ্রাম প্রকৌশল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিলেন। তিনি আমার হাতে ইসলাম গ্রহণ করেছেন, আগে ইসলাম গ্রহণ করেছিলেন, পরে আনুষ্ঠানিকভাবে তিনি আমার বাসায় এসে আমাদের সামনে আমার কাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তিনি আবারও ঘোষণা দিয়েছেন। তো আমি এরপর জেলে গিয়েছি, তিনি আমার বাসায় আসতেন নিয়মিত। আমার স্ত্রী, আমার মেয়ের সাথে তার ভালো সম্পর্ক ছিল, এখনও তিনি আমাদের কাজ করেন। আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি যে তাকওয়ার মধ্যে থেকে, পর্দার মধ্যে থেকে, দ্বীনি দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থেকে দ্বীনের দায়ী হয়েও কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়। তো এই যে একটা সমন্বিত প্রক্রিয়া, মাদ্রাসায় পড়ে আবার সায়েন্স পড়া, মাদ্রাসায় পড়ে আবার বিজ্ঞান পড়া। আমার ভাই মুসা বিন এজাহার, সে চট্টগ্রাম কলেজের নাম করা ছাত্র ছিল এবং কেউ সে বিশ্বাসও করতো না যে
সে গাড়ি নিয়ে আসতো, জুব্বা টুব্বা পরে পাগড়ি পরে আসতো, এখানে ক্লাস করে আবার চলে যেত। ঢাকা ভার্সিটি থেকে সে মাস্টার্স করেছে, একদম ঢাকার নামকরা তরুণ, একজন খুব দক্ষ সে মুহাদ্দিস, এবং বুখারী শরীফ পড়ায় ঢাকাতে, এবং সে আমাদের পরিবারের সবচেয়ে ভালো ইংরেজি সে বলতে পারে, অথচ একজন নামকরা ভালো একজন অত্যন্ত যোগ্য একজন স্কিলফুল একজন মুহাদ্দিস। এভাবে আমাদের পুরো পরিবারের মধ্যেই আমাদের অনেকে জানবেন আমাদের লালখান বাজারে এভাবে একটা সমন্বয় আছে আলহামদুলিল্লাহ। আমরাও চেষ্টা করি একটু সমন্বয় করার জন্য। আমি একেবারে কই মাদ্রাসায় পড়াশোনা করেছি, দাওরা হাদিস পর্যন্ত আমি লালখান বাজারে পড়েছি। আমি 2 বছর পড়েছি এখানে দাওরা, 1 বছরে বুখারী মুসলিম তিরমিজি, আর 1 বছর আবু দাউদ নাসাঈ অন্যান্য কিতাবগুলো। এরপর 3য় বছর আমি হাটাজারি গিয়েছি, এরপর বিদেশে গিয়েছি, এরপর আবার অন্য দেশে গিয়েছি। আমার লম্বা একটা সময় পড়ালেখা কাটিয়েছি। তো এই একেবারে নিরেট যখন একেবারে সুফিবাদী পরিবেশে মাদ্রাসার একেবারে মোল্লাতান্ত্রিক পরিবেশের মধ্যে থেকেও আমি বিজ্ঞানের মৌলিক বই আমি পড়েছি আমার ছাত্র জামানায়। যেমন ডক্টর আব্দুল বারী নদভীর কিতাব রিলিজন অ্যান্ড সায়েন্স, এই বইটা আমি পড়েছি আজকের থেকে কমপক্ষে একদম 30 বছর আগে বইটা পড়েছি। এবং এরকম মানসম্মত কোনো বই বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় সিলেবাসে আজকে আমার জানা নেই, যেটা ভারত থেকে বের হয়েছে। ডক্টর আব্দুল বারী নদভী, যেখানে তিনি বিজ্ঞানের সাথে ইসলামকে কম্পেয়ার করে বিজ্ঞানের তিনি শ্রেষ্ঠত্ব সেখানে তিনি প্রমাণ করেছেন। এবং আমার জীবনের সবচেয়ে সারপ্রাইজিং একটা বিষয় হলো যে কেমব্রিজ ইউনিভার্সিটির একেবারে স্থায়ী টিচার ছিলেন, এবং টিচার থাকা অবস্থায় যিনি ইন্তেকাল করেছেন 2013 সালের প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম। উনি আমাদের একদম পারিবারিকভাবে আমাদের সাথে যুক্ত, তিনি আমাদের পারিবারিক মুরব্বী ছিলেন। এবং তার আমাদের যে বিশাল 10 একর 11 একর জায়গা, এই জায়গার মধ্যে প্রায় অন্তত 3-4-5 একর জায়গা ওনাদের পরিবার পক্ষ থেকে এটা ওয়াকফ করা। তো ওনার সাথে আমার অনেক সম্পর্ক ছিল। ওনার বই ছিল দ্য রিলিজন আইডিওলজি অ্যান্ড সায়েন্স, এই সম্পর্কে ওনার থিসিস ছিল, লেখা বই ছিল। তিনি বলেছেন যে বলা হয় যে ধর্ম বর্তমানে বিশ্বকে ধ্বংস করেছে, ধর্ম হচ্ছে অকল্যাণকর একটা বিষয়, ধর্ম মানুষকে পশ্চাৎপদ বানায়। তিনি বলেন ধর্ম মানব সভ্যতার ইতিহাসে যদি কোনো ক্ষতি করে থাকে, তিনি বলেছেন বিজ্ঞানী ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম, যিনি স্টিফেন হকিংয়ের চেয়ে 2 বছর যিনি সিনিয়র ছিলেন। এবং ওনার সাথে আমি ওতপ্রোত, আমার সাথে যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল ওতপ্রোত, তার সাথে আমার একটা কানেকশন ছিল, আমি তার সাথে যুক্ত ছিলাম। তো তিনি আমাকে বলেছেন যে আমি স্টিফেন হকিংয়ের 2 বছর আমি সিনিয়র, এবং একসাথে আমরা অ্যাস্ট্রোনমির আকাশ বিষয়ে গবেষণাগুলো একসাথে করতাম, ফিজিক্সের বিষয়গুলো গবেষণা করতেন। তিনি তার বই স্পষ্ট লিখেছেন, আমি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টরদের উদ্দেশ্যে বলতে চাই এবং যারা প্রগতিশীল তাদের উদ্দেশ্যে বলতে চাই, ডক্টর জামাল সাহেব বলেছেন যে ধর্ম যতটুক মানব জাতির ক্ষতি করেছে, বিজ্ঞান তার চেয়ে আরও 100 গুণ 1000 গুণ বেশি মানব সভ্যতার ক্ষতি করছে। তো তিনি সেখানে ধর্মের সাথে বিজ্ঞানের একটা সমন্বয় তিনি করেছেন দর্শনের সাথে। তো আল হুমায়রা মাদ্রাসার বৈশিষ্ট্য যে এখানে আধুনিক সিলেবাসের পাশাপাশি কোরআন সুন্নাহ এখানে পড়ানো হয়, এখানে ইসলামিক সিলেবাস এখানে যুক্ত রয়েছে, পাশাপাশি এখানে আমাদের মেয়েরা এখানে আলহামদুলিল্লাহ তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারতেছেন। আমি যদিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি, পরবর্তীতে আমি আরও কিছু সাধারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে জাস্ট ফর ডিগ্রির জন্য আমি হয়তো কিছু সময় দিয়েছি ওখানে, এটা অনার্স মাস্টার্স ওগুলোতে। কিন্তু আমার মূল পড়ালেখার মূল মেরুদণ্ড শক্তি হচ্ছে আমার কই মাদ্রাসা। তো কই মাদ্রাসা পড়াকালীনেই আমি বাংলা চর্চা করেছি, আমরা সাহিত্য চর্চা করেছি প্রচণ্ডভাবে। আমার অন্তত বাংলাতে অন্তত লিখিত অলিখিত 10টা বই আছে আমার বাংলাতে লিখিত অলিখিত, এবং সবগুলো মৌলিক গ্রন্থ লেখার চেষ্টা করেছি। এটা মাদ্রাসা পড়েই আমি এগুলো করেছি। এরপরে এই আপনার আধুনিক প্রজন্মের সাথে আমার একটা বড় যোগাযোগ রয়েছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। ওই মাদ্রাসা যারা হাজার হাজার ছাত্র রয়েছে তারা ছাড়াও আমার একটা বড় অভিজ্ঞতা দিয়ে আমি যাচ্ছি, সেটা হলো আমাদের বর্তমান বাংলাদেশে বিশুদ্ধবাদী তৌহিদের যে দাওয়াত আমরা দিচ্ছি, এই দাওয়াতে যেমন ধরুন গত রমজানে আমি আমাদের মজলুম যারা ভাইরা আছেন তাদের জন্য যে আর্থিক আমি সহযোগিতা আমি প্রতি বছর করে থাকি। হাসিনার আমলে অসংখ্য ওলামা একরাম যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এখানে আমি আসলে আগে স্মরণ করা দরকার ছিল আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল যারা প্রফেসর ডক্টর আবু বকর রফিক হাফিজাহুল্লাহ তাআলা, তার পরিচয় আপনারা জানেন। আমরা শহীদদের কথা আমরা বলি না, জামাত ইসলামী নেতাদেরকে যেভাবে শহীদ করে দেওয়া হয়েছে এগুলো আমার চোখের সামনেই। আমি তখন কারাগারে ছিলাম, 5 বছর আমি জেলখানায় ছিলাম। 2009 সালে একবার ঢুকেছি, 13 সালে 14, 15, 16 সালে ছিলাম, আবার 21, 22, 23 সালে ছিলাম। এবার 5 বছর অনেক কিছু দেখেছি। তো আমাদের প্রফেসর ডক্টর সাহেব তিনি আলহামদুলিল্লাহ আইইউসিতে তিনি দীর্ঘ সময় তার অবদান রয়েছে। সেখানে আমরা মুসলিম বিষয়ে অনেক স্কলারদেরকে আমরা আসতে দেখেছি, এবং আমার একজন শিক্ষক
ওনার নাম হচ্ছেন, উনি নিশ্চয়ই আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর, তিনি বলতে পারবেন, ডক্টর খালেদ হান্দাওয়াবি হাফিজাউল্লাহ। তিনি আমার উস্তাদ ছিলেন, তিনি ডাইরেক্ট উস্তাদ ছিলেন। ইনি বিশ্বের প্রায় অন্তত 10টা বড় বড় বিশ্ববিদ্যালয়ের তিনি ভিজিটিং প্রফেসর ছিলেন, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, কাতারে। আমি কাতারে বেশ আমার যাওয়া হয়েছে, আমি 10-12 বার কাতার গিয়েছি, আমি লম্বা সময় কাটিয়েছি সেখানে। আমি আমার উস্তাদদের কাছে, শাইখদের কাছে পড়াশোনা করেছি। ডক্টর খালেদ হান্দাওয়াবি উনি এখনো বেঁচে আছেন, তিনি আমার উস্তাদ ছিলেন। তো ওনারা আমাদের সামনে যেটা করেছেন, উনি কিন্তু বড় আলেম, সিরিয়ান আলেম, কাতারে বসবাস করেন। ওনারা এই হাদিস, তাফসির, কোরআন, আরবি গ্রামার এর মধ্যে ব্যুৎপত্তি অর্জন করেছেন। তিনি কে ছিলেন? তিনি আব্দুল ফত্তাহ বগদার ছাত্র ছিলেন। আব্দুল ফত্তাহ বগদা হলেন এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় হানাফি হাদিস বিশারদ ছিলেন আব্দুল ফত্তাহ বগদা রহমতুল্লাহ তাআলা। পুরো আরব জাহানে তার যেই সুনাম, এটা অদ্বিতীয়, তার অপ্রতিদ্বন্দ্বী একজন ইসলামী ব্যক্তিত্ব। তো উনি সরাসরি তার ছাত্র, আমি সরাসরি আবার ডক্টর খালেদের ছাত্র। ডক্টর খালেদ আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা হলো সমন্বয় করা, যে আধুনিকতার সাথে ইসলামের সমন্বয় করা। জাস্টিস তাকি উসমানী সাহেবের কাছে আরও বেশি পড়াশোনা করেছি আমি, লাগাতার তার কাছে আমি পাকিস্তানে পড়াশোনা করেছি। আমি আমার উস্তাদকে দেখেছি যে তিনি আমাদেরকে ওনার ক্লাসরুমে তিনি আমাদেরকে ফেকা পড়াচ্ছেন, ফেকা, ইসলামিক ইসলামী শরিয়া তিনি ক্লাস দিচ্ছেন বছর পর বছর, 3 বছর লাগাতার ওনার কাছে আমি পড়েছি। এই উস্তাদকে আমি দেখেছি তিনি আমাদের ক্লাস শেষ করে আবার সরাসরি পাকিস্তান সুপ্রিম কোর্টে চলে গেলেন। ওখানে গিয়ে তিনি আবার জাজমেন্ট করতেছেন, তিনি রিমার্কস দিচ্ছেন, তিনি বিভিন্ন অর্ডার দিচ্ছেন। আমি আমার উস্তাদকে সকাল 9টা দেখেছি, তিনি আমার শিক্ষক, তিনি আমার ফেকার শিক্ষক। এই উস্তাদকে আমি দুপুর 12টা দেখলাম, তিনি একই দিনে একই সময়ে আমার উস্তাদের এক চিত্র ছিল, তিনি সকাল 9টায় আমার শিক্ষক, টিচার, একজন মোল্লা, একজন হুজুর, কওমি ঘরের একজন, আমি ছাত্র, তিনি শিক্ষক। আবার আমরা দুজন গাড়িতে করে গেলাম, উনি ওনার গাড়িতে গেলেন সরকারি, আমি আমাদের একাডেমিক আমাদের ছাত্রদের সাথে গেলাম। আমার উস্তাদকে আমি দেখলাম তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়া বেঞ্চের, অ্যাপেল বেঞ্চের তিনি অন্যতম বিচারক হিসেবে তিনি সেখানে উপস্থিত রয়েছেন। এই যে একটা সমন্বয়, তো এই সমন্বয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য দুই প্রান্তিকতা, একটা হলো একেবারে টোটালি আধুনিকতাকে স্বীকার করা, আর একটা হলো আধুনিকতার মধ্যে নিজেকে একদম বিলীন করে দেওয়া। এই দুটোর মাঝামাঝি সমন্বয়ের পথটা আমাদেরকে চিন্তা করতে হবে, এবং পরিপূর্ণ তাকওয়া বজায় রেখে, পরিপূর্ণ আকীদার বিশুদ্ধতা বজায় রেখে, আল ওয়ালা ওয়াল বারা বজায় রেখে, তাগুতকে সর্বাত্মক ঘৃণা করে, এবং আন্তর্জাতিক তাগুত আমেরিকা এবং ভারত, এই দুই শত্রু আমাদের, বিশেষ করে 1 নম্বর শত্রু ভারত, 2 নম্বর শত্রু আমাদের আমেরিকা। যে আমেরিকাকে ভয় করে আমরা অনেক সময় কথা বলি, আমরা তাদের গণতন্ত্রের কথা বলে থাকি, আমরা তাদের বিভিন্ন জীবন ব্যবস্থার কথা বলে থাকি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইনশাআল্লাহ আমরা আমাদের কোরআন সুন্নাহর উপর থেকে তাদের কাছ থেকে কী নিব সেটা আমি সংক্ষেপে বলে দিতে চাই। আমি আল হুমায়রা প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আমরা কোনোভাবে আধুনিকের সাথে সমন্বয় করতে গিয়ে যেন আমরা হারিয়ে না যাই। কী নিব আমরা, কীভাবে সমন্বয় করব, তার শর্টকাট বিগত শতাব্দীতে আমাদের ইসলামিক স্কলাররা বলেছেন। মোহাম্মদ আসাদ তার বই রুট টু মক্কাতে তিনি লিখেছেন, এবং তিনি তার বই ইসলামের দ্য ক্রস রোড তিনি সেখানে লিখে দিয়েছেন, এবং অন্যান্য ইসলামিক স্কলাররা লিখেছেন। সেটা হলো আমরা ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স, জার্মানি থেকে, চীন থেকে আমরা আইডিওলজি নিব না, সমাজবিজ্ঞান নিব না, ইতিহাস আমরা নিব না। আমাদের কাছে তাদের চেয়ে উত্তম সমাজবিজ্ঞান আমাদের রয়েছে, তাদের চেয়ে উত্তম এই রাষ্ট্রবিজ্ঞান আমাদের রয়েছে, তাদের চেয়ে উত্তম দর্শন আমাদের কাছে রয়েছে, তাদের চেয়ে উত্তম ইতিহাস, হিস্ট্রি আমাদের রয়েছে। আমরা শুধু একটা জিনিস নিব তাদের কাছ থেকে, সেটা হলো টেকনোলজি, নট আইডিওলজি। টেকনোলজি, নট আইডিওলজি। আমি এই বিগত আওয়ামী লীগ আমলের মন্ত্রী ছিল নৌফর, তাকে বলেছিলাম, উনি আমাকে বলতেছে আপনার সিলেবাসটা গ্রহণ করেন ওনাদের। আমার এটা সেকুলার সিলেবাস, পায়খানা মুখ সব আছে, এটা কীভাবে গ্রহণ করতাম, আপনারা বরং এখানে এটাকে বিশুদ্ধ করেন, তারপর দেখা যাবে। এরপরে বর্তমান সরকার আমল আমরা আমাদের প্রস্তাব পাঠিয়েছি, এবং আগামীতে আরও প্রেশার তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। এই আওয়ামী লীগের পতনে শুধু রাজনৈতিক স্বৈরাচারের, রাজনৈতিক অন্যায়, রাজনৈতিক স্বৈরতন্ত্রকে বিদায় করি নাই, আগামীতে শিক্ষার ক্ষেত্রে কোনো সেকুলারিজম থাকতে পারবে না বাংলাদেশে। এই দেশ মুসলমানদের, এই দেশের তৌহিদের, এই দেশ কালেমার, এই দেশ শাহজালালের, এই দেশ ফরাইজ আন্দোলনের, এই দেশ শহীদ তিতুমীরের, এই দেশ খান জাহানের। সুতরাং আগামী দিনের বাংলাদেশ খান জাহানের সিলেবাসের বাংলাদেশ হবে, আগামী দিনের শাহজালালের চেতনার বাংলাদেশ হবে। এখানে কোনো সেকুলার শিক্ষা ব্যবস্থা চলবে না বাংলাদেশে। আমরা আওয়ামী লীগের এমন আন্দোলন করেছি, এখন আমরা আন্দোলন করব না, ঠান্ডা মাথায় আমরা চাই দেশটাকে পুনর্গ্রহণ করতে চাই। আপনারা আমাদেরকে মূল্যায়ন করুন, আমরা প্রস্তাবনা দিব, আমরা কাজ করবো ইনশাআল্লাহ আজিজ। দেখুন, এই যে ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংক আছে, তারপরে ব্র্যাক ব্যাংক আছে, জাকাত ব্যাংক প্রতিষ্ঠা করুন। প্রত্যেকটা বাঙালিকে বুঝিয়ে দিন জাকাত দেওয়া ফরজ, যেমন নামাজ ফরজ, হজ ফরজ। যদি লাখ লাখ মানুষ হজ করতে পারে, লক্ষ লক্ষ মানুষের জাকাতের টাকা কোথায়, জাকাতের টাকাগুলো, এই জাকাতের টাকা নিয়ে জাকাত ব্যাংক করে আমরা দেখিয়ে দিব। একমাত্র জাকাত ব্যাংক বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সোর্স অর্থনীতির, এটা দেখিয়ে দিতে পারি।
আপনাদের যত প্রকল্প আছে পুঁজিবাদী প্রকল্প, এগুলো দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না। যাকাতকে ইমপ্লিমেন্ট করুন, এদেশে আর গরিব থাকবে না, এদেশে অসহায় থাকবে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে, গরিবদের অধিকার প্রতিষ্ঠা হবে, কৃষকদের অধিকার প্রতিষ্ঠা হবে। ইসলামের কৃষিনীতি রয়েছে, জানেন এগুলো বুঝে না আমাদের রাষ্ট্রে যারা আছে। ইসলামের কৃষিনীতি কি? ইসলামের ভূমি ব্যবস্থা রয়েছে ইসলামের। এই যে মনে করেন আমাদের পাহাড় পর্বত সমুদ্র, এই ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে, এগুলোকে ইউটিলাইজ করতে হবে, এগুলোকে উৎপাদনমুখী করতে হবে। হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে সরকার প্রতিষ্ঠা করেছিলেন, তিনি নজরদারি করতেন কার কতটুকু জমি রয়েছে। যাদের বড় জমিদারি ছিল সেটা তিনি জিজ্ঞেস করেছেন যে তোমার এই জমিদারি ছাড়ো, তুমি যাদের জমি নেই তাদেরকে অংশ দেও এখানে। কেউ এখানে রাজা হয়ে থাকবেন, কেউ গডফাদার হয়ে থাকবেন, চট্টগ্রাম শহরে কেউ রাস্তায় থাকবে, এই দৃশ্য কিন্তু ইসলাম আসলে থাকবে না, তখন এটা হতে পারবে না। আমি একবার এই সে আওয়ামী লীগটা কি বিএনপির আমলে আমার হয়তো বিগত এর আগের বার তত্ত্বাবধায়ক সরকার আমলে ছিন্নমূল এলাকায় গিয়েছিলাম, দেখি যে গরিব অসহায় মানুষ। এখন সরকার চাপ সৃষ্টি করতেছে, এই সমস্ত জায়গার নাকি তাদের রেজিস্ট্রেশন নাই। আমি সেখানে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি, এই জমি যেগুলো প্রপার্টি না, যেগুলো খাস জমি, সরকারি জমি বলতে কোনো কিছু নেই। সরকারি জমি মানে এটা জনগণের জমি। এই সরকারকে সমস্ত পাহাড় পর্বত জমি যেগুলো এখনো সরকারি ইয়েতে রয়েছে, এগুলো জনগণকে দিয়ে দিতে হবে, এগুলো জনগণ অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেগুলোকে উৎপাদনমুখী করতে হবে। যাই হোক, এগুলো কখন পারবো? যখন আমরা এই মাদ্রাসাগুলোকে মহিলা মাদ্রাসা বলি এবং এই আপনার সাধারণ ছেলেদের মাদ্রাসা বলি, ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমি ইসলামিক ইউনিভার্সিটিগুলো রয়েছে, এখানে যখন আমরা কার্যকর সমন্বয় করব ইসলামের সাথে আধুনিকতার সমন্বয় করে, আমরা আধুনিকতা থেকে আমরা আইডিওলজি নিব না, আমরা আধুনিকতার কাছ থেকে আমরা টেকনোলজি নিয়ে সেটার সাথে ইসলামের তৌহিদের সাথে শরীয়তের সাথে সমন্বয় করে এই পুরো বিশ্বকে আমরা চাইলে এখনও নেতৃত্ব দিতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসা আল হুমায়রাকে আগামী আপকামিং ওয়ার্ল্ডের আপকামিং এই বিশ্বের এবং আপকামিং সময়ের একটা নেতৃত্বের জায়গায় যেন আমাদের বোনদেরকে মেয়েদেরকে আল্লাহ পাক পৌঁছিয়ে দিক। আমি সর্বশেষ তাকওয়ার কথা বলবো। যদি তাকওয়া না থাকে, আমাদের প্রতিষ্ঠানগুলোর কিছু কিছু বদনামি আছে এখানে, সেটা আল হুমায়রার ব্যাপারেও কখনো কোনো কথা আসে বা আসতে পারে। কখনো সমন্বয় করতে গিয়ে, বেশি আধুনিক হতে গিয়ে আরবি গ্রামের দুর্বল হয়ে যাওয়া, কোরআন হাদিসে দুর্বল হয়ে যাওয়া, হ্যাঁ এগুলো কিন্তু চলবে না। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সমন্বয় খুব চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ দুই দিকে পড়াশোনা করা, দুই দিকে একটা সমন্বয় করা, এটা বড় কঠিন একটা বিষয়। আমাদের পরিবারে খুব কঠিন একটা আমরা প্রশিক্ষণে ছিলাম, মা বাবা বা পরিবেশগতভাবে। তারপর আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে ওইভাবে হয়তো আমরা গড়ে তুলতে পেরেছি বা গড়ে উঠতে পেরেছি। আপনাদের খেয়াল রাখতে হবে তাকওয়ার পরিবেশ যেন বিচ্যুত না হয়। আমাদের আল হুমায়রার মেয়েদের হাত মোজা থাকতে হবে, কিন্তু বিজ্ঞান ডাক্তার হওয়ার সমস্যা নাই, পর্দা করতে হবে। ভাসুরকে ইয়েকে দেখা দেওয়া যাবে না। সব রকম পারিবারিক সামাজিক সব রকমের পর্দা মেনটেন করতে হবে, তাকওয়াতে থাকতে হবে, কোরআন শরীফ পড়তে হবে। আধুনিক হতে গিয়ে যদি আমরা নিজেদের মূল আমরা আমাদের সক্রিয়তা হারিয়ে ফেলি, সুন্নাহকে যদি হারিয়ে ফেলি, আকীদাকে হারিয়ে ফেলি, আপোষ করার নামে আমরা যদি বিদেশি শক্তির ভয়ে যদি আমরা সত্য কথা না বলি, বেশি বেশি গণতন্ত্র বলতে থাকি খালি সমন্বয় নামে, সেটা কিন্তু আমরা জাতি হিসেবে কিন্তু আমরা উঠতে পারবো না। ইসলামকে বাংলাদেশ শক্তিশালী হতে হবে, টেকনোলজির উপর গুরুত্ব দিতে হবে এবং তাকওয়া। আমার আজকের বক্তব্যের যদি আপনি বলেন যে এক লাইনে আপনি অনেক বকবক করছেন, কিছু বুঝিনি কি বলছেন, তাহলে যদি কেউ এরকম বলে থাকেন, আমি এক বাক্যে আমার কথা শেষ করে দিচ্ছি, সেটা হলো তাকওয়া আর টেকনোলজি, এই দুটোর সমন্বয় হতে হবে আমাদের। এটা হচ্ছে আমার শেষ মেসেজ, এটা আমার ক্লিয়ার মেসেজ। তাকওয়া এবং টেকনোলজি, এই দুটোর সমন্বয় যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আজিজ আমরা সফল হতে পারবো। এই টেকনোলজির জন্য ধরেন আপনাকে একটু ইংরেজি জানতে হবে, বিজ্ঞানের সূত্রগুলো জানতে হবে, অঙ্কের সূত্রগুলো জানতে হবে, যেগুলো সিলেবাসের মধ্যে রয়েছে। এই সমন্বয়টা হয়ে করলে ইনশাআল্লাহ আজিজ আমরা একদিকে ইসলামের নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, আন্তর্জাতিক নেতৃত্ব ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সঠিক কথা বোঝার জন্য, এবং এই জাতির সামনে ইসলামের নতুন প্রকল্প যেন আমরা হাজির করতে পারি, সেই মহান তৌফিক আমরা আল্লাহর কাছ থেকে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।